হুট করেই নিশির শাড়ির আঁচল টেনে খুলে নিল নিলয়। নিশি বিস্মিত চোখে নিলয়ের দিকে তাকিয়ে আছে। বেস্ট ফ্রেন্ডের বিয়ের দাওয়াতে এসে নিশি একটু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই এই পরিস্থিতির শিকার হলো। নিলয় যে আজ এমন একটা কাজ করতে পারে তা নিশির ধারণার বাইরে ছিল। নিলয় চৌধুরী নিশির বান্ধবী নীরার একমাত্র ভাই। ভদ্র, মার্জিত, অসম্ভব সুন্দর একটি ছেলে, বলতে গেলে রূপে গুণে অনন্য। মেয়ের সাথে মেয়ের বাপের মন জয় করার মতো প্রতিপত্তি। নিশি নিলয়কে সবসময় শ্রদ্ধার চোখেই দেখেছে, কিন্তু আজ নিশি যথেষ্ট শান্ত একটা মেয়ে, কিন্তু নিলয়ের এমন কাজের পর নিজেকে শান্ত রাখতে পারল না সে। চোখের আগের আগুন জেলে নিলয়ের গালে একটা চর বসিয়ে দিল। নিশি যে এমন কিছু করতে পারে তা নিলয়ের জানা ছিল না। বিখ্যাত ইন্ডাস্ট্রিজ আরিফ চৌধুরীর একমাত্র ছেলে নিলয়। কেউ যেখানে ওর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না, নিশি সেখানে। আগে থেকেই রেগেছিল নিলয়, এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। দেয়ালের সাথে চেপে ধরল নিশিকে, নিজেকে ছাড়ানোর সর্বাত্মক চেষ্টা করে। এবার চেঁচাতে লাগলো নিশি, সাথে গড়িয়ে পড়ছে চোখের জল। ছাড়ুন, ছাড়ুন আমায়, এটা কোন ধরনের অভদ্রতা? ও, এখন অভদ্রতা? নিজে যখন ছেলেদের সাথে ঢলাঢলি করো তখন ওইটাকে বুঝি খুবই ভদ্রতা বলে? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার নিলয় চৌধুরী। আমি কিছু বলছি না তার মানে এই নয় যে আপনি আমাকে যাতা বলবেন। ও রিয়েলি? জাতা? এখন আমি জাতা হয়ে গেলাম? আমি না হয় জাতা, কিন্তু যাদের সাথে ঘষাঘষি করছিলে তারা নিশ্চয়ই জাতা নয়। তো কোথায় কোথায় টাচ করেছে শুনি? খুব ভালো লেগেছে বুঝি? নিলয়ের ভাষা শুনে নিশি হতবাক। এই মানুষটার মধ্যে এমন একটা পার্সোনালিটিও থাকতে পারে তা সে কখনো কল্পনাও করতে পারেনি। এবার নিশি আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারল না। ডান হাতটা হ্যাঁচকা টানে ছাড়িয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে নিলয়ের গালে চর বসালো। রাগের মাথায় কাজটা করলেও নিলয়ের চোখের দিকে তাকিয়ে থমকে গেল। রক্তলাল চোখগুলো নিশি যেন তার ধ্বংসই দেখতে পাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই নিশির ঠোঁটগুলি নিজের আয়ত্তে নিয়ে নিল নিলয়। নিজের রাগগুলোকে নিশির ঠোঁটের উপর ঝাড়তে ব্যস্ত সে। নিদারুণ যন্ত্রণায় নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে চোখ খিচে পাথরের মতো দাঁড়িয়ে আছে নিশি। নিলয় কেন এমন করছে কিছুই বুঝতে পারছে না নিশি। নিলয় তো এমন ছিল না, তাহলে আজ কেন? নিলয়ের কামড়গুলো এখন ভালোবাসার পরশে পরিণত হয়েছে। নিশির ঠোঁটে পাগলের মতো কিস করে চলেছে সে, আর হাত দিয়ে কোমরে ধীরে ধীরে স্লাইড করছে। নিলয় যেন নিশিতে ডুব দিতে চাইছে। গভীর রূপ নিচ্ছে তার ভালোবাসার পরশগুলো। নিশির শরীর কেঁপে কেঁপে উঠছে। এবার আর সহ্য করতে না পেরে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিল নিলয়কে। ধাক্কায় তাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে গেল সে। ফ্লোরে ধপ করে বসে পড়ে। দুহাত মুখে চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো নিশি। নিশির কান্নায় নিলয়ের ঘোর কাটল। ও যে কতটা জঘন্য কাজ করেছে তা মুহূর্তেই বুঝল সে। নিজেকেই খুন করে ফেলতে ইচ্ছে করছে তার। হাউ কুড হি? আর কিছু না ভেবে ব্যস্ত হয়ে নিশির কাছে ছুটে গেল নিলয়। নিশু, সরি, আমি এমন কিছু করতে চাইনি, বিশ্বাস করো। প্লিজ কেঁদো না, মাফ করে দাও প্লিজ। নিলয়কে কাছে আসতে দেখে আরো কুকড়ে গেল নিশি। গুটিসুটি হয়ে বসে আছে। নিলয়ের কোনো কথা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা তাতে যথেষ্ট সন্দেহ আছে। যে কোনো মেয়ের জন্যই এটা একটা বড় ধাক্কা। নিশির কোনো রেসপন্স না পেয়ে হালকা হাতে নিশির হাতটি ধরার সাথে সাথেই ঝটকা দিয়ে হাত ছড়িয়ে দৌড় দিয়ে বেরিয়ে যায়। নিলয় কি করবে বুঝতে না পেরে নিজেও ছুট লাগায়, কিন্তু ততক্ষণে নিশি ধরা ছোঁয়ার বাইরে। আনমনে হাঁটছে নিশি। মাথাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। নিলয়ের বিহেভিয়ার কিছুতেই মেনে নিতে পারছে না নিশি। তাই তো বেস্ট ফ্রেন্ডের বিয়েটা মাঝপথে ফেলেই ছুটে চলে এসেছে। উদ্দেশ্যহীনভাবে হাঁটছে নিশি। নিলয়ের জন্য তিল তিল করে গড়া অনুভূতিগুলো আজ ভেঙে চুরমার হয়ে গেল যেন। বুকের ভেতর কোথাও যেন বড্ড কষ্ট হচ্ছে, খুব কষ্ট। বাসায় ফিরে বাবার সাথে কোনো কথা বলেনি নিশি। এসেই দরজা দিয়ে বসে আছে। হাসি খুশি মেয়েটাকে এমন বিধ্বস্ত অবস্থায় ফিরতে দেখে অবাক হয়েছেন তারিকুল রহমান, নিশির বাবা। কিন্তু বিষয়টা এই মুহূর্তে দুশ্চিন্তায় রূপ নিয়েছে। মেয়ের এমন ব্যবহার নিতে পারছেন না তিনি। মা মরা মেয়েটাকে একাই সামলিয়েছেন, মায়ের ভালোবাসাটুকু দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু আজ মনে হচ্ছে নিশির মায়ের খুব প্রয়োজন। নিজের সবটা দিয়েও হয়তো ভাবতে পারেনি মেয়ের ভালোবাসার ঝুলি কোথাও একটা ফাঁকা রয়ে গেছে। মেয়েটার বিধ্বস্ত চেহারা যেন তাই বলছে। নিলয় কি করবে বুঝতে পারছে না।
নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। বাড়ি ভরা মেহমান না থাকলে চৌধুরী ম্যানশনে সব জিনিস ভেঙে চুরমার করে ফেলতো সে। নিজেকে শুধু একটাই প্রশ্ন করে যাচ্ছে বারবার, কি করে পারলো সে এমনটা করতে? কি করে? নিশি তাকে কখনো ক্ষমা করবে না, কখনো না। ভাবতেই নিজের অজান্তে গাল বেয়ে নেমে এলো বৃষ্টির ধারা। নিলয় চৌধুরী আজ কাঁদছে। বিষয়টা বড্ড বেমানান, কিন্তু কাউকে হারিয়ে ফেলার প্রচন্ড ভয় যে নিলয়ের মতো কঠিন হৃদয়কেও ছুঁয়ে যাচ্ছে বারবার, আর সাথে বাড়িয়ে যাচ্ছে হাহাকার। চোখ বন্ধ করতেই ভেসে উঠছে ভয়ার্ত একটা মুখের ছবি, অজস্র মায়ায় জড়ানো সে ছবি, যে মায়ায় আটকে পড়েছিল নিলয় 1 বছর আগে। ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠানের ধুম পড়েছে। ভার্সিটির ক্লাবের সদস্যরাই প্রতি বছর অনুষ্ঠানের আয়োজন করে, এবারও তার ব্যতিক্রম নয়। চারদিকে জমকালোভাবে সাজানো হয়েছে। অবাক বিস্ময়ে চারদিকে তাকাচ্ছে নিশি। ভার্সিটি লাইফের প্রথম ফাংশন এটা। আসার কোনো ইচ্ছা যদিও ছিল না, কিন্তু নীরার জেদের কাছে হার মানতে হয়েছে তাকে। নীরার সাথে দেখা হয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে। পাশের সিটে বসেছিল, সেখান থেকেই বন্ধুত্ব, আর দুজনে একই ভার্সিটিতে চান্স পাওয়ায় তা আরো গভীর হয়েছে। যাই হোক, নিশি আজ হাফ সিল্ক শাড়ি পরেছে, হাতে নীলচুড়ি, কানে ছোট্ট টপ, লম্বা চুলগুলো খোলা, চোখে ভারী করে কাজলের রেখা টেনেছে, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। যদিও সবটাই নীরার জোড়াজুড়িতে, শাড়ি সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে নিশিকে। মনে হচ্ছে এখনই খুলে পড়ে যাবে। অন্যদিকে নীরা একটার পর একটা সেলফি তুলেই যাচ্ছে। তার মধ্যে অস্বস্তির অপর্যন্ত নেই। নিশির ব্যাপক রাগ লাগছে। এদিকে নিশির ঠিকমতো হাঁটতেই পারছে না, আর ওদিকে নীরার পাত্তাই নেই। নেহাত প্রথমবার শাড়ি পরেছে, নয়তো সেও দেখিয়ে দিত। নিশির ভাবনার প্রহর কাটল কিছু মানুষের ছোটাছুটির আওয়াজে। এ কি, এরা এইভাবে দৌড়চ্ছে কেন? নীরাও একরাশ বিস্ময় আর কৌতূহল নিয়ে পাশে এসে দাঁড়ালো। দোস্ত, এখানে কি ম্যারাথন চলছে? সবাই দৌড়াচ্ছে কেন? আল্লাহর ওয়াস্তে একটু চুপ থাকবি? ওকে ওকে। আরে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? ক্যাম্পাসে মারামারি শুরু হয়ে গেছে। এক পাশে হয়ে দাঁড়াও, নয়তো রক্ষে নেই। বলেই ছেলেটা দৌড় দিল। ভয়ে নিশির হাত পা রীতিমতো কাঁপছে, নড়ার শক্তি পর্যন্ত পাচ্ছে না। নীরারও সেই একই অবস্থা। দৌড়ানোর কথাটা তাদের মাথা থেকেই বেরিয়ে গেছে যেন। কিছুক্ষণের মধ্যেই একদল ছেলে স্টিক হাতে দৌড়ে এলো। কিছু ছেলেদের ধরে বেদম পেটাচ্ছে তারা। নিশির মনে হচ্ছে এবার সে পড়েই যাবে। দাঁড়িয়ে থাকার ন্যূনতম শক্তি খুঁজে পাচ্ছে না সে। হঠাৎই একটা ছেলে নিশি আর নীরার দিকে এগিয়ে এলো। নীরা তো রীতিমতো কাঁদছে। ছেলেটা কাছাকাছি আসতেই চোখ দুটো খিচে বন্ধ করে নিল নিশি। মনে মনে আল্লাহকে ডাকছে। কিছুক্ষণ পরও কোনো সারা শব্দ না পেয়ে চোখটা হালকা খুলল নিশি। চোখ দুটো হালকা খুলল নিশি। ওর দিকে এগিয়ে আসা স্টিকটা কেউ একজন চেপে ধরে আছে শক্ত করে। নিশি একটা ঢোক গিলে পাশে তাকালো। সাদা শার্ট, কালো জিন্স পরিহিত একটা ছেলে এক হাত পকেটে রেখে অন্য হাতে স্টিকটা চেপে ধরে আছে, অনেকটা স্টাইল নিয়ে। নিশি তাকাতেই ছেলেটা আর চোখে তাকালো, কিন্তু প্রায় একসাথেই চোখ ফিরিয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই কয়েকটা ছেলে এসে দাঁড়ালো ছেলেটির পাশে। আর চোখের ইশারা পেয়ে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বেদরম পেটাতে লাগলো, কিন্তু সেদিকে নিশির কোনো খেয়াল নেই। সে তো অবাক চোখে ছেলেটিকে দেখছে। ছেলেরাও যে এত সুন্দর হতে পারে নিশির তা জানা ছিল না। সৃষ্টিকর্তা যেন পৃথিবীর সকল ইনোসেন্স এই ছেলেটির গায়ে ঢেলে দিয়েছে। গায়ের রংটাও কি ভয়ঙ্কর সুন্দর। ছেলেটির গায়ের রং নিশির গায়ের রঙের চেয়েও উজ্জ্বল দেখাচ্ছে। বিষয়টি নিশির কাছে মোটেও ভালো লাগছে না। ছেলেদের এত সৌন্দর্য প্রকৃতিও মেনে নিতে নারাজ। সৌন্দর্যে শুধুমাত্র মেয়েদেরই আধিপত্য, সেখানে ছেলেদের উপস্থিতি গ্রহণযোগ্য নয়। নিশির ঘোর কাটলো নীরার চিৎকারে। লজ্জা পেয়ে চোখ সরিয়ে নীরার দিকে তাকালো। ভাইয়া! বলেই দৌড়ে গেল ছেলেটির দিকে। নিশি কিছুই বুঝতে পারছে না। ছেলেটা নীরার ভাইয়া? কই, ওদের বাসায় তো কখনো দেখিনি। ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়ে চুপচাপ ব্যাপারটা বোঝার চেষ্টা করছে নিশু। ভাইয়া, তোর হাত থেকে তো ব্লিডিং হচ্ছে। নিশ্চয়ই মারামারি করছিলি। দাঁড়া, আমি বাসায় গিয়েই মাকে বলবো যে তুই ভার্সিটি গিয়ে গুন্ডামি করিস। আসছে, মাকে বলবো। আমি না থাকলে তো মাথাটাই দুভাগ হয়ে যেত। আবার বড় বড় কথা। আর গাধার মতো এখানে দাঁড়িয়েছিলি কেন, তাও আবার এত গন্ডগোলের মাঝে? হ্যাঁ ভাইয়া, বোনকে রক্ষা করা তো ভাইয়ের রেসপন্সিবিলিটি। আর তুই তো তোর রেসপন্সিবিলিটি পালন করার সুযোগই পাস না। উল্টো আমি তোকে মার বকা থেকে বাঁচাই। তাই ভাবলাম তোকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে। কি বলিস নিশু? হ্যাঁ, অনেক হয়েছে পাকামো, এখন আল্লাহর ওয়াস্তে অবজা। আর এই যে আপনি, ওর না হয় মাথায় সিট আছে, কিন্তু আপনি কি দেখতে এভাবে দাঁড়িয়েছিলেন? যদি কিছু হয়ে যেত?
না মানে আসলে মাঝপথে থামিয়ে দিয়ে নীরা বলে উঠল, ভাইয়া তুই আমাকে তার ছেড়ে বলছিস? কই বললাম? তুই তো আমার বলার আগে স্বীকার করে নিচ্ছিস। নিশি সেদিন খিলখিল করে হেসে উঠেছিল, হাসির তোরে ভাসিয়ে নিয়েছিল নিলয়ের মনটাকেও। নিশিকে বুঝতে না দিলেও সেদিন নিলয় খুন হয়েছিল সেই নীল পরিটাতে। বর্তমানে 3 ঘন্টা হতে চলল, নিশির ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে নিলয়। উদ্দেশ্য নিশিকে এক নজর দেখা আর কালকের জন্য ক্ষমা চাওয়া। নিলয় জানে নিশি তাকে দেখলে রেগে যাবে, কিন্তু তাতে তার কোনো যায় আসে না। রাগুক মারুক যা ইচ্ছা করুক। তবুও নিলয় দমে যাওয়ার পাত্র নয়। তার যে নিশিকে চাই চাই, কাল রাতে 1 মিনিটের জন্য চোখের পাতা বোঝেনি সে। শুধু সকাল হওয়ার অপেক্ষায় ছটফট করেছে। নিশির ঘৃণা নিয়ে বেঁচে থাকা নিলয়ের পক্ষে সম্ভব নয়, তাই তো সকাল হতেই বেরিয়ে পড়েছে ভার্সিটির উদ্দেশ্যে। কিছুক্ষণ আগেই নিশি ভার্সিটিতে ঢুকেছে। নিলয়ের উপস্থিতি বুঝতে পেরেও একবারও তাকায়নি তার দিকে। নিশির থেকে পাওয়া প্রথম অবহেলা মেনে নিতে পারছে না নিলয়। ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরমার করে ফেলতে। আরও প্রায় 4 ঘন্টা পর নিশি ক্লাস শেষ করে ভার্সিটির গেটে এসে পৌঁছালো। পার্কিং এর চোখ যেতেই থমকে গেল নিশি। নিলয় এখনো দাঁড়িয়ে আছে, এলোমেলো চুল, পরনের রাতের টি শার্ট আর ট্রাউজার, হাতে জ্বলন্ত সিগারেট। লাল হয়ে থাকা চোখ দুটো অনেক কিছুর সাক্ষ্য দিচ্ছে, প্রকাশ করছে অনেক আকুতি। কিন্তু নিশি অপারগ। নিলয়কে এই অবস্থায় দেখে অবাক হলেও নিজের রাগ ভোলেনি সে। তাই তো অবলীলায় নিলয়কে পাশ কাটিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। নিশু। নিলয়ের এই গভীর মায়ায় মাখা ডাকে থমকে দাঁড়ায় নিশি। এই ডাককে উপেক্ষা করার ক্ষমতা যে তার নেই, কিন্তু না, আজকে আর দাঁড়াবে না সে, কিছুতেই না। নিশি আবার পা বাড়াতেই হাত চেপে ধরল কেউ। নিশি ঝটকা দিয়ে পেছন তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, ছাড়ু না ভাই, ছাড়ু না ভাই, হাউ ডেয়ার ইউ টু টাচ মি। নিশু নিশু প্লিজ শান্ত হও। আমি কি বলছি আপনি শুনতে পাচ্ছেন না? আই সে লিভ মি। ও ওকে ওকে, এই দেখো ছেড়ে দিয়েছি। প্লিজ এবার তো শান্ত হও, আমার কথাটা একটু শোনো প্লিজ। কি শুনবো? হ্যাঁ, কি শুনতে চান আপনি? আপনি কি বুঝতে পারছেন না আপনার সাথে কথা বলতে আমার রুচিবোধে বাধে? নিশু। কি? নিশু কি বলুন? হ্যাঁ, সত্যিটা শুনতে কষ্ট হচ্ছে বুঝি, বাট আই ক্যান্ট হেল্প, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। বলেই হাঁটা দিল সামনের দিকে। পেছন থেকে কিছু ভাঙার আওয়াজ পেয়েও ফিরে তাকায়নি নিশি। নিজেকে কোনোভাবেই দুর্বল করতে চায় না সে। নিলয়কে বলা প্রতিটি কথা নিজের বুকেও আঘাত করেছে তীক্ষ্ণভাবে, কিন্তু তবুও নিশি নিলয়কে ক্ষমা করবে না, কিছুতেই না। রক্তমাখা হাত নিয়ে টলমলে চোখে নিশির যাওয়ার দিকেই তাকিয়ে আছে নিলয়। বুকে ভয় তার। একটা ভুলে নিশিকে হারিয়ে ফেলতে হবে না তো? না, কিছুতেই না। এত সহজে তোমাকে আমি হারাতে দিব না নিশু, তুমি চাইলেও না। তোমাকে যে বড্ড প্রয়োজন। তুমি ঠিকই বলেছ, অ্যাকসেপ্ট তো করতে হবেই, কিন্তু আমাকে না, তোমাকে। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি অ্যান্ড লাভ। এই চুপ চুপ, চেঁচাচ্ছ কেন? গণধোলাই খাওয়াবা নাকি? আর কথা না বলে করছো কেন? নিশির চোখ দিয়ে ইশারা করায় মুখ থেকে হাত সরিয়ে নিল নিলয়। ও সরি সরি, আর ইউ অলরাইট? জোরে জোরে শ্বাস নিয়ে চিৎকার করে, আপনি আপনি এত রাতে আমার বেডরুমে আসার সাহস কিভাবে করলেন? সাহসের কি আছে নিশু? আর্মি ট্রেনিং নেওয়া আছে আমার। তোমার ব্যালকনি দিয়ে রুমে উঠে আসা আমার জন্য রীতিমতো দুধ ভাত। কি? আপনি ব্যালকনি দিয়ে রুমে ঢুকেছেন? তা নয় তো কি? তোমার কি মনে হয় এত রাতে আমি তোমার বাবা থেকে পারমিশন নিতে যাব আর তোমার হিটলার বাপ নাচতে নাচতে রাজি হয়ে যাবেন? এই, একদম বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না। আমি এক্ষুনি বাবাকে ডাকছি, তারপর বুঝবেন কত ধানে কত চাল। আগে ড্রেস তো পরে নাও। মানে? নিলয়ের চোখের ইশারা পেয়ে নিশির নিজের দিকে তাকালো। তাকিয়ে চোখ বেরিয়ে আসার উপক্রম। ওর গায়ে যে শুধু টাওয়াল চড়ানো তা নিশির মনেই ছিল না। ওয়াশরুম থেকে ড্রেস নিয়ে বের হতেই নিলয়ের সাথে ধাক্কা খেয়ে চেঁচিয়ে ওঠে নিশি। ভয় আর রাগের চোটে নিশির মাথাতেই ছিল না যে ও উইদাউট ক্লথ দাঁড়িয়ে আছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। বেডশিটটা কোনো রকম গায়ে জড়িয়ে পেঁচিয়ে বলে উঠল, আপনি আসলে একটা লুচু। একটা মেয়ের রুমে এভাবে চলে আসতে লজ্জা করে না? আপনার মধ্যে ম্যানার্সের এম পর্যন্ত নেই। মানুষের প্রাইভেসি বলতে যে কিছু থাকতে পারে এটা আপনার ভাবা উচিত ছিল। আপনি ইচ্ছে করে এভাবে আসছেন যেন আমাকে এই অবস্থায় দেখতে পারেন। ছি,
Shame on you, মিস্টার চৌধুরী। আরে আজিব তো, ইললজিক্যাল কথা কেন বলছো নিশু? আমি কি জানতাম নাকি যে তুমি রুমে টাওয়েল পরে ঘুরে বেড়াও? আর আমার কোনো ইন্টেনশন ছিল না তোমাকে এভাবে দেখার। আপনার কি ইন্টেনশন সেটা আমি সেদিনই বুঝে গেছি, যেদিন আপনি প্লিজ নিশু, আমি তো সরি বলেছি। আর এত কষ্ট করে এখানে আসার কারণও একটাই, জাস্ট তোমাকে সরি বলা। প্লিজ মাফ করে দাও, প্লিজ। হাসালেন আমায়, সো কল্ড নিলয় চৌধুরী। আমার মতো সাধারণ মেয়েকে সরি বলতে বাড়ি বয়ে এসছে, তাও আবার এত রাতে। বাহ, দ্যাট ওয়াজ আ গুড জব। এসব তো আপনাদের মতো ভিআইপিদের জন্য কমন, রাইট? কে জানে কত মেয়ে। নিশিকে মাঝপথে থামিয়ে দিয়ে চেঁচিয়ে উঠল নিলয়। জাস্ট শাট আপ নিশু, শাট আপ। ড্যাম ইট, তুমি আমার সম্পর্কে এমন ভাবলে কিভাবে? হাউ কুড ইউ? একটা না হয় ভুল করেই ফেলেছি, তার জন্য এত শাস্তি? সেই দিন থেকে আজ পর্যন্ত তোমাকে সরি বলেই যাচ্ছি তো বলেই যাচ্ছি, বাট তোমার কোনো পাত্তাই নাই। আরে এতবার ক্ষমা চাইলে তো আল্লাহ ক্ষমা করে দিবে, তাহলে তুমি কেন পারছো না নিশু? নিশি নিজেও বুঝতে পারছে না কেন পারছে না সে নিলয়কে ক্ষমা করতে। কেন? একটু থেমে আবার বলতে শুরু করলো নিলয়। কেন বলো নিশু, প্লিজ বলো। কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? প্লিজ বলো, কিছু তো বলো নিশু, প্লিজ। নিশি কি বলবে বুঝতে পারছে না। নিশিকে চুপ থাকতে দেখে নিলয় নিশিকে আস্তে করে ছেড়ে দিয়ে সরে গেল। পাশের দেয়ালে ক্রমাগত ঘুষি দিতে লাগলো। সকালের কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়ছে। নিশু এসবের জন্য প্রস্তুত ছিল না। ভয়ে ওর শরীর কাঁপছে, নড়ার ন্যূনতম শক্তি তার নেই। গলা থেকে কথা বের হচ্ছে না, তবুও কাঁপা কাঁপা স্বরে বলে উঠল, স্টপ নিলয়, জাস্ট স্টপ। নিশির মুখে নিলয় নামটি শুনেই থমকে যায় নিলয়। নিশি প্রথম দিকে নিলয়কে ভাইয়া বলে ডাকতো। নিলয় নিষেধ করার পর থেকে মিস্টার চৌধুরী বলেই ডেকে এসেছে। আজ প্রথম নিশির মুখে নিলয় নামটি শুনে প্রচুর অবাক হয়েছে নিলয়। এর চেয়েও বেশি খুশি হয়েছে। নিশির চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে অনবরত, আর নিলয়ের হাত থেকে রক্ত। ইতিমধ্যে নিশির দরজায় ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। দরজার ওপাশে চিন্তিত বাবা অনবরত দরজায় কড়া নেড়ে যাচ্ছেন। এবার নিশি নড়ে উঠল। তাড়াহুড়ো করে ফার্স্ট এইড বক্স এনে এগিয়ে দিল নিলয়ের দিকে, কিন্তু নিলয়ের সেদিকে খেয়াল নেই। এক দৃষ্টিতে নিশিকে দেখছে সে। কান্না করলে সব মেয়েদেরই কি এত সুন্দর লাগে? নাকি শুধু ওর নিশিকেই এতটা মায়াবী লাগে? এই মেয়েটা নিলয়কে প্রতিটা সেকেন্ডে পাগল করার জন্য অস্থির হয়ে থাকে যেন। নাক আর গাল লাল হয়ে একদম স্ট্রবেরি আইসক্রিমের মতো লাগছে নিশিকে। কি হলো মিস্টার চৌধুরী? নিন, ব্যান্ডেজটা করে নিন, প্রচুর রক্ত ঝরছে। বলো ক্ষমা করেছো? পাগলামো বাদ দিয়ে ব্যান্ডেজটা করে নিন প্লিজ। ওকে, তাহলে ঝরতে দাও। যতক্ষণ তুমি আমায় ক্ষমা না করছো ততক্ষণ এই রক্ত ঝরবে। আই ক্যান্ট হেল্প। বলেই বিছানায় বসে পড়ল। কি করছেন কি? দেখুন বাবা ডাকছে। আপনাকে এভাবে এখানে দেখলে হার্ট অ্যাটাক করবে। প্লিজ ব্যান্ডেজটা করে নিন আর যান এখান থেকে, প্লিজ। ওকে, তাহলে তুমি বলো আমাকে ক্ষমা করেছো, তাহলে আমি চলে যাব, নয়তো এক পাও নড়ছি না। এদিকে দরজায় আঘাতের মাত্রা বেড়েই যাচ্ছে। নিশি কি করবে বুঝতে পারছে না। করুণ দৃষ্টিতে নিলয়ের দিকে তাকালো, কিন্তু নিলয় পাত্তা দিল না। তার এক কথা, ক্ষমা না করলে সে যাবে না। অবশেষে নিশিকে নিলয়ের জেদের সামনে হার মানতে হলো। সে ক্ষমা করেছে নিলয়কে। নিলয়ও আর দেরি না করে উঠে চলে গেছে। নিশি অনেক বলেছিল হাতের ব্যান্ডেজটা করে নিতে, কিন্তু নিলয় শোনেনি। বাবাকে যা তা বুঝিয়ে রুমে পাঠিয়ে দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে নিশি। ব্যালকনির দেয়ালে রক্তের ছাপ দেখে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল নিশির। নিলয়ের জন্য খুব চিন্তা হচ্ছে, ব্যান্ডেজটা করেছে কিনা কে জানে। নিলয়ের হাই পার্সোনালিটিতেই নিশি পাগল হয়েছে। নিলয়ের প্রতিটি কথা নিশিকে চুম্বকের মতো আকর্ষণ করে। আচ্ছা, নিশি যে নিলয়কে এত ফিল করে, নিলয়ও কি নিশিকে ফিল করে? হয়তো করে, নয়তো এভাবে এত রাতে কেন তার সাথে ছুটে আসবে? আচ্ছা, এমনও তো হতে পারে যে নিলয় গিল্টি ফিল করছিল তাই ছুটে এসছে। না, আর ভাবতে পারছে না নিশি। যদিও নিলয় এতদিনে এমন কোনো বিহেভ করেনি যাতে করে নিশি পজিটিভ কিছু ভাবতে পারে, আবার নেগেটিভ কিছুও তো বোঝায়নি। আবার কি উচিত নিলয়ের সাথে এসব নিয়ে কথা বলা? যদি উনি মাইন্ড করলে করলো, কিন্তু কাল আমি ওনাকে বলবোই। এদিকে নিলয় বাসায় এসেই বিছানায় গা এলিয়ে দিয়েছে। অনেকদিন পর শান্তিতে ঘুমাবে সে আজ। তার নিশি তাকে ক্ষমা করে দিয়েছে। উফ, ভাবতে আনন্দ লাগছে। অ্যাপোলজি অ্যাকসেপ্ট করছো, এবার লাভটাকেও যে অ্যাকসেপ্ট করতে হবে মিস নিশু।
বলেই মুস্কি হাসি দিল। নিলয়ের মা কিছুক্ষণ আগে চোখের পানি নাকের পানি এক করে হাতে ব্যান্ডেজ করে দিয়ে গেছেন। পুরো সময়টাতে নিলয় শুধু মুস্কি হেসে গেছে। মা কাঁদতে কাঁদতে একটা ধমকও দিয়েছেন। ব্যথা পাওয়ার পরও এমন পাগলের মতো হাসছে কেন? তার উত্তরেও নিলয় মাকে একটা মুস্কি হাসি উপহার দিয়েছে। নীরা আজ বাড়ি এসেছে, তাই নিশিকেও আসতে হয়েছে তার মান ভাঙাতে। কিন্তু নীরা কোনো কথা শুনতে নারাজ। বিদায়ে নিশিকে জড়িয়ে ধরে কান্না করবে আর সেই ইমোশন ক্যামেরায় ক্যাপচার করা হবে, এমনই প্ল্যান ছিল নীরার। কিন্তু নিশির জন্য তা পুরো প্ল্যান ভেস্তে গেছে। তাই সে নিশির উপর ভীষণ ক্ষেপে আছে। নিশিও হার মানার পাত্রী নয়, চেষ্টা করেই চলেছে। হঠাৎ একটা মেয়ে এসে নীরাকে জড়িয়ে ধরল। নীরা ঘটনার আকস্মিকতায় চমকে ওঠে। নিশিও অবাক হলো। মানুষটাকে চিনতে পেরেই নীরা দেহে চেঁচিয়ে বলল, বৌমনি। কিরে, বিয়ে করে বৌমনিকে ভুলে গেছিস? কি যে বলো না, তুমি তো দেশের বাইরে ছিলে, আমার বিয়েতেও এলে না। এই তো চলে এসেছি, আর যাচ্ছি না। সত্যি? এনিওয়ে বৌমনি, ইউ আর লুকিং হট। ভাইয়া তো তোমায় দেখেই ফিদা হয়ে যাবে। হয়েছে, দুষ্টামি না করে বল, নিলয় কই? নিশি আর দাঁড়িয়ে থাকতে পারল না। ওদের কথা শুনে আর কিছু বুঝুক আর না বুঝুক, নিশি এটা বুঝে গিয়েছে যে নিলয় এঙ্গেজ। তাই তো নীরা মেয়েটাকে বৌমণি বলে ডাকছে। নিশি মুখ গোমরা করে বসে আছে। নিজের গালেই 2-3টা চর বসিয়ে দিতে ইচ্ছে করছে তার। সে একটা হাফ বিবাহিত পুরুষের প্রেমে কিভাবে পড়ল? হাউ করছি। নিলয়ের চুলগুলো টেনে টেনে ছিঁড়ে দিতে পারলে নিশির একটু হলেও শান্তি লাগতো। আর নীরাটা কি ফাজিল, হারামি কোথাকার। একবার তো বলতে পারতো যে তার ভাই এঙ্গেজড। তাহলে নিশির কোমল হৃদয়টা এভাবে ভেঙে খণ্ড খণ্ড হয়ে যেত না। থ্যাঙ্কস গড। নিশি তার ফিলিংস সম্পর্কে কাউকে কিছু বলেনি। বললে নিলয় নিশ্চয়ই খুব মজা নিত। আচ্ছা, আমাকে দেখে কি কোনোভাবে বোঝা যাচ্ছে যে আমি নিলয়ের প্রতি দুর্বল? বি স্ট্রং নিশু, বি স্ট্রং। বসে বসে এসবই ভাবছিল নিশি, তখন সামনে নিলয় আর নীরার সো কল্ড বৌমনিকে দেখতে পেল। ওদের দেখেই গা জ্বলে যাচ্ছে নিশুর। যদিও ওদের সাথে আরেকটা ছেলেও আছে যে ক্রমাগত দাঁত বের করে হেসেই চলেছে, তবুও নিশির কিছুতেই সহ্য হচ্ছে না। এত লেগে লেগে গল্প করার কি আছে? তার চেয়ে আঠা দিয়ে শরীরের সাথে পার্মানেন্ট ভাবে চিপকাই নিলেই তো হয়। হঠাৎ নিশির ফোন বেজে উঠল। চরম বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকালো নিশি। তার কাছে এই মুহূর্তে পৃথিবীটাকে বিরক্তিকর স্তূপ বলে মনে হচ্ছে। যা দেখছে সবই বিরক্তকর লাগছে। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরল নিশি। ফোনটা রিসিভ না করলে এই কুৎসিত রিংটোনটা ক্রমাগত বাজতেই থাকবে, যা আরো বিরক্তিকর। আর ফোনের অপর পাশে যদি তার বাবা থাকে তাহলে তো কথাই নেই। পৃথিবী ওলট পালট হয়ে গেলেও উনি খুব মনোযোগ দিয়ে কল দিয়ে মানুষকে বিরক্তির চরম সীমায় নিয়ে যাওয়ার মতো মহৎ দায়িত্ব পালন করে যাবেন বলে নিশির ধারণা। হ্যাঁ বাবা, বলো, কি বলবা? নিশুমা, এটা কেমন কথা? ফোন ধরে তোমার উচিত ছিল সালাম দেওয়া, তা না করে হ্যাঁ বাবা বলো। এটা তো ঠিক না, রীতিমতো অভদ্রতা। বাবা তুমি বলবা নাকি আমি রাখবো? রাখছিস কেন? কথাটা শোন। সেটা শোনার জন্যই ফোনটা কানে নিয়ে বসে আছি বাবা। প্লিজ বনিতা না করে কাহিনী কি সেটা বলো। তুমি বড়ই অধৈর্য। যাই হোক, কথাটা হলো তোর ফাহাদ আঙ্কেল এসেছিলেন। তো কথাটা আগে শোন, আগেই তো লাগাস কেন? আচ্ছা বলো। বাবার সাথে কথা বলছে আর নিলয়ের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে নিশি। ফারিনের সাথে তোর বিয়ের ব্যাপারটা। ওকে ডান। তুই সিরিয়াস? অবশ্যই আমি সিরিয়াস। বিয়ে কি ছেড়ে খেলা নাকি যে সিরিয়াস হব না? তাছাড়া নীরার বিয়ে হয়ে গেছে, তো আমি কেন বসে থাকবো? আমিও বিয়ে করব। তুমি ওদের জানিয়ে দাও। এখন রাখছি। বলেই ফোন কেটে দিল রাগের মাথায়। হ্যাঁ বলে দিয়েছে নিশি, নয়তো ওই বলদকে বিয়ে করার কোনো ইচ্ছে তার কোনো কালেই ছিল না। মেয়ের এমন পরিবর্তন দেখে অবাক হলেও ব্যাপক খুশি হয়েছেন তারিকুল রহমান। তৃপ্তির হাসি দিয়ে ফোন হাতে নিলেন তিনি। সুখবরটা বাল্যবন্ধু ফাহাদকে এই মুহূর্তে জানাতে চান তিনি। নিলয়দের এদিকে আসতে দেখে কান থেকে ফোন নামাতে গিয়েও নামালো না নিশি। নিলয়কে এই মুহূর্তে ফেস করতে চায় না সে। তাছাড়া নিলয়কে এটাও বুঝতে হবে যে নিশি ওর প্রতি দুর্বল নয়। কি ভেবে একা একাই কথা বলতে লাগলো ফোনে। হ্যাঁ বাবু, আমি বুঝতে পারছি তো সোনা। তুমিও একটু বোঝার চেষ্টা করো। নীরাকে রেখে আমি কিভাবে আসি বলো? এই লক্ষ্মীটি রাগ করে না সোনা, প্লিজ।
ইউ নো না হাউ হাউ মাচ আই লাভ ইউ। কথাগুলো নিলয়ের কানে পৌঁছালো। রাগে ওর মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম, তবুও নিজেকে সামলে নিয়ে নিশির সামনে দাঁড়ালো। হেই, কার সাথে কথা বলছিলে? বয়ফ্রেন্ড? নীরার সোকল্ড বৌমনির কথায় রাগ লাগলেও লজ্জামাখা কণ্ঠে সম্মতি জানালো নিশি। এবার নিলয়ের পায়ের নিচের মাটি সরে গেল। নিশির বয়ফ্রেন্ড আছে? কবে থেকে? আর নিশি ওকে বলেনি কেন? এই মুহূর্তে নিশির গালে 2টা চর বসাতে ইচ্ছে করছে নিলয়ের, তবুও নিজেকে শান্ত রেখে বলে উঠল, কারো প্রেমলীলা সম্পর্কে আমরা পরেও কথা বলতে পারি, এখন আপাতত তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেই। নিশির এবার আরো রাগ লাগছে। কি? ও প্রেম লীলা করছিল? তো নিজে তো করছিলা। সেটা কি? হ্যাঁ, কৃষ্ণলীলা। হ্যাঁ, তা ঠিক। আগে পরিচিত হয়ে নেওয়াটাই ভালো। হাই, আমি নীরা, নিলয়ের ছোট্টকালের ফ্রেন্ড। ও হ্যালো, আমি নিশি, নীরার ফ্রেন্ড। হাত ধরতে ইচ্ছা না করলেও ভদ্রতার খাতিরে হাত বাড়ালো নিশি। আর উনি? পাশের ছেলেটিকে ইশারা করে, ও হলো আমার একমাত্র জামাই। আই মিন হি ইজ মাই হাজবেন্ড। এবার নিশির চোখ বেরিয়ে আসার উপক্রম। বলে কি হাজবেন্ড? এই মেয়ের বিয়ে হয়ে গেছে, তাহলে নীরা যে ওকে বৌমণি রাখলো? উফ, যেভাবে যায় সেভাবেই কনফিউশন। তাহলে নীরা আপনাকে বৌমণি কেন ডাকলো? এটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। আমি আর নীলা যেহেতু বাচ্চাকালের ফ্রেন্ড, তো তখন আমাদের প্রিয় একটা খেলা ছিল বর বউ খেলা। আর তখন খেলা অলওয়েজ আমি নীলের বউ হতাম। তখন নীলা তখন খুবই ছোট ছিল, ওকেও খেলতে নিতাম। ওকে একদিন বলেছিলাম আমি তার বৌমণি হই। বলতে গেলে বৌমণি শব্দটা খেলার মাধ্যমেই ওর ছোট্ট মাথায় ঢুকে যায়, আর সেই থেকে আজ পর্যন্ত আমার বৌমণি বলেই ডাকে। তারপর আরবের সাথে আমার রিলেশন হয়, তারপর বিয়ে। কিন্তু নীরা এখন সেই বৌমণিতেই আটকে আছে। তাই আমি নীরাকে আমার বোনই বানিয়ে ফেললাম। বউ নিয়ে রিস্ক নিতে চাই না। আর বউ যদি এত হট হয় তাহলে তো কখনোই না। আরবের কথায় সবাই হাসছে, কিন্তু নিশির ফাটছে। আবারও বেশি বুঝতে গিয়ে গন্ডগোল পাকিয়েছে সে। করুণ চোখে নিলয়ের দিকে তাকালো নিশি। নিলয়ও তাকিয়ে আছে, কিন্তু তার চোখে রাগ স্পষ্ট। নিশির টেনশনে হাত পা কাঁপছে। আবারও নিজের গালে 2-3টা চর বসাতে ইচ্ছে করছে নিশির। কি দরকার ছিল এত বেশি বোঝার? এখন কি হবে? বাবার প্রতি নিশির হ্যাভি কনফিডেন্স আছে। উনি নিশ্চয়ই এতক্ষণে ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে যে নিশি বিয়েতে রাজি হয়ে গেছে। এবার তো ওকে বিদায় করেই ছাড়বে। নো ছাড়াছাড়ি। আল্লাহ আমাকে উঠায় নাও। নিশি ক্রমাগত পায়চারি করছে নিজের উপর, যে আজ চরম বিরক্ত। সবসময় তার ফলিসনেসের জন্য সব উল্টাপাল্টা হয়ে যায়। হঠাৎ কারু ডাকে ফিরে তাকালো নিশি। সামনে দাঁড়ানো মানুষটাকে দেখে আরো বিরক্ত লাগছে নিশির। সাইম, নীরার বরের ফ্রেন্ড। রেস্টুরেন্টে জিজুর সাথে দেখা করতে গিয়ে ওই ছেলের সাথে দেখা হয় নিশির। সেদিন থেকেই নিশিকে জ্বালিয়ে মারছে। সাইমকে দেখেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল নিশি। বেটা ফাজিল, ফ্রেন্ডের শ্বশুর বাড়ি আসছিস ভালো কথা, আশেপাশে নজর দিস কেন? যত সব আবাল জনগণ। নিশু কেমন আছেন? মহা ভালো আছি, যন্ত্রণায় বাঁচি না বলে কিনা কেমন আছি। আমাকে জিজ্ঞেস করলেন না তো আমি কেমন আছি? আরে তোর গলা চেপে দিতে পারলে শান্তি পেতাম। আপনাকে দেখে তো কোনো অ্যাঙ্গেল থেকেই খারাপ মনে হচ্ছে না। শুধু শুধু জিজ্ঞেস করতে যাব কেন? বাহ, আপনি আমাকে অনেক ভালো বোঝেন। সত্যি আমি অনেক ভালো আছি। আপনাকে দেখার পর থেকে আরো বেশি ভালো। তা ভালো কথা, শুধু ভালো কেন, মহা ভালো থাকেন, তাতেও আমার আপত্তি নেই। আপনার যদি আর কিছু বলার থাকে তাহলে প্লিজ বলে ফেলুন, নয়তো প্লিজ আমাকে একা ছেড়ে দিন। কিছু বলবেন? হ্যাঁ বলবো। তো বলুন। আপনি অনেক সুন্দর নিশি। ও, সেটা আমি জানি। আমি বাচ্চাকাল থেকে সুন্দর, এটা নতুন কিছু না। আমার জানা বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। আমার জানার বাইরে কিছু থাকলে বলেন, নয়তো ভাগেন। নিশি, আপনি এমন একটা মানুষ যাকে প্রথম দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে। আপনার মতো অদ্ভুত এক শক্তি আছে। আপনি শরতের শিউলি ফুলের মতো বড্ড স্নিগ্ধ, কিন্তু সুরভে সুরভিত। আপনার হাসিতে 1000বার মরেও যেন তৃপ্তি মিটবে না। আপনার চুল। এই যে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ না শোনাইয়া মেইন পয়েন্টে আসেন। কাহিনী কি? আসলে নিশি, আই থিঙ্ক আই এম লাভ উইথ ইউ। তার মানে আপনি শিওর না? নিশ্চয়তা আর অনিশ্চয়তার মধ্যে
ঝোলাঝুলি করছেন। আরে না না, তা হবে কেন? আমি খুব শিওর আমি তোমার জন্য জীবনটাও দিয়ে দিতে পারি। একবার সুযোগটা দাও, ট্রাস্ট মি, ঠকবে না। আমার জীবনটাও তোমার নামে লিখে দিব। নিশি এবার চরম রকম খেপে গেল। প্রথমত সে নিজেই এত টেনশনের মধ্যে আছে, তার মধ্যে এই ব্যাটার ন্যাকা ন্যাকা কথা। উফ, ইচ্ছে করছে মাথা ফাটিয়ে দিতে। তাই নাকি? জীবন দিতে পারবেন? অবশ্য একবার বললেই দেখো। নিশি আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। হঠাৎ ছাদের রেলিং এর পাশে একটা পাথর দেখতে পেলে পাথরটা তুলে নিয়ে সাইমের দিকে তেড়ে এসে বলল, ওকে, তাহলে দিয়ে দেন। কি? তোর জীবন আমার ছোটবেলা থেকে খুব শখ। কাউকে ইচ্ছে মতো পিটাইয়া মারবো। আপনি যেহেতু নিজেই রাজি, তাহলে আমার উইশটা পূরণ করেই নি, কি বলেন? সাইম এবার ভয় পেয়ে গেল। বেচারা ভাবেনি এমন কিছু হবে। সে তো বন্ধুর শিখিয়ে দেওয়া বুলি আওড়াচ্ছিল। ভয়ে ভয়ে বলে উঠল, আপনি মজা করছেন? দাঁড়া, প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি, মজা না, রিয়েলিটি। সাইমের চেহারা দেখে প্রচন্ড হাসি পাচ্ছে নিশির। অনেক কষ্টে হাসি চেপে রেখে সাইমের দিকে তেড়ে এলো। এদিকে নিলয় নিশিকে খুঁজছে। রাগে ফুঁসছে নিলয়। নিশির একটা ব্যবস্থা তাকে করতেই হবে। ওর সাহস কি করে হয় কারোর সাথে রিলেশনে যাওয়ার? আবার বেবি সোনা রিডিকিউলাস। আজকে ওকে বোঝাতে হবে নিলয় কি জিনিস। নিশিকে খুঁজতে খুঁজতে ছাদের দরজায় দাঁড়িয়ে নিলয়ের চোখ বেরিয়ে আসার উপক্রম। এসব কি দেখছে সে? 2 মিনিট স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। দৌড়ে গিয়ে নিশিকে নিজের সাথে জড়িয়ে নিল। কিন্তু নিশি তখনও ছোটাছুটি করেই চলেছে। তার মুখের ভাব এমন যে সে আজ সাইমকে মারবেই, অ্যাট এনি কস্ট। এবার নিলয়ও রেগে গেল। নিশিকে নিজের থেকে ছাড়িয়ে দুবাহু ধরে ঝাঁকি দিয়ে চিৎকার করে উঠল, স্টপ ননসেন্স। হোয়াট আর ইউ ডুইং? আর ইউ লস্ট ইট? আরে ছাড়ো না মায়। উনি বলেছেন উনি আমার জন্য জীবন দিতে পারবেন। সো এবার উনি আমাকে ওনার জীবন গিফট করবেন, তাই না সাইম বেবি? হোয়াট? ও তোমার জন্য জীবন দিবে কেন? বিকজ হি সেড দ্যাট হি লাভ মি। হোয়াট? এবার নিলয়ের মাথায় রক্ত উঠে গেল। তবুও নিজেকে শান্ত রেখে নিশিকে ছেড়ে একপাশে দাঁড় করিয়ে সাইমের দিকে এগিয়ে গেল। সাইম বেচারা তো এমনি ভয় শেষ। নিলয়ের রাগ বাঁকানো চোখ দেখে এবার তো তার যায় যায় অবস্থা। মেয়ে পটানোর শখ তার জন্মের মতো মিটে গেছে। কি ডেঞ্জারাস মায়া, মাই গড। সাইমের গলা শুকিয়ে গেছে। বারবার ঢোক গিলেও লাভ হচ্ছে না। নিলয় ধীর পায়ে এগিয়ে এসে সাইমের কাঁধে হাত রেখে নিশির থেকে একটু দূরে সরিয়ে এনে দাঁড় করালো। দেখ ভাই, বুকিং জিনিসে নজর দেওয়াটা মোটেও স্বাস্থ্যকর নয়। তারপরও যদি নজর বেশি আকুপাকু করে তাহলে ইউ নো হোয়াট, আমি ভার্সিটিতে ফুটবল চ্যাম্পিয়ন ছিলাম। বলের সাথে মানুষকেও উড়াতে পারি বেশ ভালোভাবেই। নাও ডিসিশন ইজ ইয়োর্স। আই থিঙ্ক ইউ আর এ সেন্সিটিভ পারসন। সাইম তো রীতিমতো ঘামছিল। এক হাত দিয়ে কপালের ঘাম মুছে মাথা নেড়ে সম্মতি জানালো। গুড, গো নাও। সাইম আর এক মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত ছাদ থেকে নেমে গেল। এতখানি উকিঝুঁকি মেরে কান খাড়া করে ওদের কনভারসেশন শোনার সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে নিশি। কিন্তু সাইমকে চলে যেতে দেখেই তেড়ে এলো নিশি। আরে আরে আরে, ওনাকে যেতে দিলেন কেন? ওনা আর কিছু বলতে পারল না নিশি। তার আগেই নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নিলয়। কই যাও? আগে তো তোমার ক্লাস নেওয়ার পালা। মানে? নিলয়ের হঠাৎ জড়িয়ে ধরা আর এমন কথায় ভয় পেয়ে গেল নিশি। বেবি সোনা জান। মামা মানে এসব কি বলছেন? কিছুই বুঝতে পারছো না? আমাকে কি বোকা মনে হয়? তোমার সাহস কি করে হয় অন্য কারোর সাথে রিলেশনে যাওয়ার? কি সব ফালতু কথা বলছেন? ফালতু কথা না, এখন ফালতু কথা। তখন কি বলছিলে তোমার বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ, তো থাকতেই পারে, বয়ফ্রেন্ড থাকুক বা হাজবেন্ড থাকুক, তাতে আপনার কি? আপনার তো এসবে যায় আসার কথা না। বলেই নিলয়কে ধাক্কা দিয়ে সরে চলে আসতে নিল। কিন্তু সাথে সাথেই হ্যাঁচকা টানে নিশিকে নিজের সাথে মিশিয়ে নিল নিলয়। আমার যায় আসে কি আসে না তা তোমার জানতে হবে না, কিন্তু আই ওয়ার্ন ইউ, যদি কেউ তোমার দিকে নজর দেয় তাকে যেমন মাটিতে পুঁতে ফেলবো ঠিক তেমনি তুমি যদি কাউকে চাও তাকেও কেটে রেখে দিব। সো মাইন্ড ইট। আপনার এই গুন্ডামি ভার্সিটিতে দেখান, আমার সামনে না। বলেই ঝাড়ি দিয়ে নিজেকে ছাড়িয়ে সামনের দিকে পা বাড়ালো। নিলয় আবারও নিশিকে পেছন থেকে জড়িয়ে ধরল। ঘাড়ের চুলগুলো আলতো হাতে সরিয়ে ঘাড়ে মুখ গুজে দিল। নিলয়ের স্পর্শে নিশি কেঁপে কেঁপে উঠছে। শরীর ঠান্ডা হয়ে আসছে, দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না, পা যেন ভেঙে আসছে। নিশির এত কাঁপাকাঁপি দেখে নিলয় মুচকি হেসে নিশিকে ছেড়ে দিয়ে নিচে নেমে গেল। যাওয়ার আগে শুধু বলে গেল, কেবল তো গুন্ডামি শুরু, কত প্রকার ও কি কি সেটা দেখাবো এবার তোমায়। গেট রেডি ফর দ্যাট।
নিশি তখনও স্থির হয়ে দাঁড়িয়েছিল। নিশি সন্ধ্যা থেকে প্রিপারেশন নিচ্ছে কিভাবে বাবাকে বিয়ে ভাঙার কথাটা বলবে, কিন্তু প্রতিবারই বাবার সামনে গিয়ে সব গুলিয়ে ফেলছে সে। এখন প্রায় রাত 11:30। নিশি তার বাবার রুমে দাঁড়িয়ে আছে, ঢুকবে কি ঢুকবে না ভাবছে। অবশেষে অসীম সাহস নিয়ে ঢুকেই পড়ল। বাবা? আরে নিশু, আয় মা আয়, কিছু বলবি মা? হ্যাঁ বাবা, বলছিলাম কি বিয়েটা। মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠলেন, আমি জানি তুই কি বলবি। বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলার কথাটা, তাই তো? তুই একদম চিন্তা করিস না। আমি আর তোর ফাহাদ আঙ্কেল বিয়ের কার্ড ছাপাতে দিয়ে এসেছি, কালকেই দিয়ে দেবে। একদম চাপ নিস না। চটপট গিয়ে ঘুমিয়ে পড়, রাত জাগলে পরে তোরা কি জানি বলিস। ওই তো, হ্যাঁ, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাবে। যা মা যা। নিশি বাবার রুম থেকে বেরিয়ে এলো। নিশি তার বাবাকে যত ফার্স্ট ভেবেছিলেন, তিনি তো তার চেয়েও দ্রুত বেগে ছুটছেন। টেনশনে নিশির এবার কান্না পাচ্ছে। নিলয়কে বললে সে নিশ্চয়ই ফাহিনকে খুন করবে, কিন্তু তার আগে নিশিকে তান্দুরি বানিয়ে ছাড়বে। এসব ভাবতে ভাবতেই ঘুমের রাজ্যে পাড়ি জমালো। ফোনের ভাইব্রেশনে নিশির ঘুম ভেঙে গেল। হাত বাড়িয়ে ফোন নিতে গিয়ে বুঝলো নিশি সে তার বিছানায় নেই, কিন্তু নিশির স্পষ্ট মনে আছে সে রাতে বিছানায় ঘুমিয়েছিল। অনেক কষ্টে চোখ খুলে নিজেকে একটা গাড়িতে আবিষ্কার করলো, কিন্তু গাড়িতে সে ব্যতীত দ্বিতীয় কাউকে খুঁজে পেল না নিশি। গাড়ির দরজা খুলতে গিয়ে বুঝতে পারলো যে গাড়িটা লক করা। গাড়ির দরজা লকড। নিশির প্রাণ পাখি যেন নিজের মাঝে আর নেই। সে ভয়ের চোটে আশেপাশে ছোটাছুটি করছে। সে নিশ্চয়ই কিডন্যাপ হয়ে গেছে। এবার কি হবে? ওকে যদি মেরে ফেলে, নিলয় নিশ্চয়ই ওকে না পেয়ে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নেবে। না, এটা তো নিশি কখনো হতে দেবে না। দরকার হলে ভূত হয়ে ঘাড়ে চেপে বসবে, তবুও পিছু ছাড়বে না। কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি করার পর নিশি বুঝতে পেরে গেছে তার আওয়াজ বাইরে পর্যন্ত পৌঁছাচ্ছে না। শুধু শুধু চেঁচিয়ে এনার্জি ওয়েস্ট করার কোনো মানে হয় না। অন্য কিছু ভাবতে হবে, মারাত্মক একটা প্ল্যানিং করতে হবে। কিন্তু কি করবে সেটাই তো মাথায় আসছে না। নিশি বসে বসেই এসব ভাবছিল। হঠাৎ বুঝতে পারলো কেউ একজন গাড়ির দরজা খুলছে। নিশি তো ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। সে ডিসিশন নিয়েছে এত সহজে কিডন্যাপারকে ছেড়ে দেয়া চলবে না, আক্রমণ করতে হবে। এবার সে লেডিস অস্ত্র ইউজ করবে। নিশি চোখ খিচে বন্ধ করে সাহস সঞ্চয় করলো। পাশে কেউ বসেছে বুঝতে পেরেই তার উপর ঝাঁপিয়ে পড়ে সম্পূর্ণ শক্তি দিয়ে খামচি দিতে লাগলো। হোয়াট দ্য হেল নিশু? পরিচিত কণ্ঠ শুনে চোখ পিটপিট করে মানুষটার মুখের দিকে তাকালো নিশি। এ মায়ে কি, এ তো নিলয়। আপনি? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে? হ্যাঁ, তা তো করেছিলাম। কি বললে? না, বলছিলাম যে যে সেটাই, কি বলছিলে? আপনি আমাকে এত রাতে এখানে এনেছেন কেন? আর কিভাবে আনলেন? উইদাউট পারমিশন কাউকে এভাবে তুলে আনা রীতিমতো অন্যায়। আরে তোমার সাথে কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছিল। তাছাড়া তুমি একদিন বলছিলে শীতের রাতে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা, তাই ভাবলাম ট্রাই করে দেখা যাক। বাট মহারানী তো ঘুমাচ্ছিলেন, আর ঘুমন্ত অবস্থায় এত কিউট লাগছিল যে ডাকতেই মন চাইনি, তাই কোলে তুলে নিয়ে চলে এলাম। তুমি বড্ড ভারী, তোমাকে নিয়ে ব্যালকনি দিয়ে নামতে গিয়ে হাত পা ব্যথা হয়ে গেছে। উফ। হোয়াট? আপনি আজও ব্যালকনি দিয়ে আমার রুমে ঢুকেছিলেন, আবার আমাকেও ওই দিক দিয়ে নামিয়েছেন? আল্লাহ, যদি পড়ে গিয়ে মরে যেতাম। চুপ, মাইর দিব একটা। অলওয়েজ উল্টাপাল্টা কথা। আমি তো ছিলামই, আমি থাকতে তুমি পড়ে যাবা? ইম্পসিবল। গট ইট? হইছে, মুখকে আর টিকটিকির মতো না করে আইসক্রিম খাও, গলে যাচ্ছে। কি 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 বললেন আপনি? আমার মুখ টিকটিকির মতো? আমি কখন বললাম? এই তো এখনই বললেন। কই না তো, তুমি ভুল শুনছো। একদম মিথ্যে বলবেন না, বলে দিলাম। আরে বাবা, তাড়াতাড়ি আইসক্রিম হাতে নাও তো, যেতে হবে। জানো 12টা বাজতে 10 মিনিট বাকি, আর ঠিক 12টায় নাকি এখানে সাদা শাড়ি পরে একটা মেয়েকে দেখা যায়। তো নিশিকে একদম বাচ্চাদের মতো লাগছে। নিলয়ের ইচ্ছে করছে নিশিকে খুব আদর করে দিতে, কিন্তু নিজেকে সামলে দিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, ওটা যে সে মেয়ে না, অতৃপ্ত আত্মা। কি বলেই লাফিয়ে নিলয়ের গা ঘেঁষে বসলো। নিলয় এমনি নিজেকে সামলাতে পারছে না। আরে এই মেয়ে আরো ওর কাছে আসছে। মেয়েটা সত্যি কি কিছুই বোঝে না? এতটা অবুঝ কেন? নিলয় এখন উল্টো পাল্টা কিছু করতে চাচ্ছে না, তাই শক্ত কণ্ঠে বলল, গায়ের সাথে লেগে বসছো কেন? সরে বসো। নিশি খুব অপমানিত বোধ করল। এভাবে বলার কি আছে? সে মোটেও শখ করে বসেনি, ভয় লাগছিল তাই বসেছে।
আর নিজে যে ওকে কোলে তুলে এখানে নিয়ে এসেছে। নিশি কি কিছু বলেছে? নিশি মুখ ফুলিয়ে সরে বসলো আর বিড়বিড় করতে লাগলো। আধা ঘন্টা হলো গাড়ি চলছে, কোথায় যাচ্ছে সেদিকে নিশির খেয়াল নেই। সে বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে। নিলয় আর চোখে দেখছে আর মিটমিটিয়ে হাসছে। আইসক্রিম শেষ করে নিশি গাড়ির সিটে পা তুলে বসে বাইরের দিকে তাকালো। এক চিৎকার